আসসালামু আলাইকুম। আজকে আমরা কোষ বিভাজনের দ্বিতীয় লেকচার নিয়ে আমরা শুরু করব। এই দ্বিতীয় লেকচারে আমাদের মাইটোসিসের যে বেসিকগুলো আছে সেগুলো থেকে আমরা শুরু করব। তো আমাদের এই পুরো কোষ বিভাজনের মধ্যে তিনটি বিষয়বস্তু আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বিস্তারিত আছে মাইটোসিস সম্পর্কে। তো এখন আমরা দেখি মাইটোসিস যে কোষ বিভাজন আছে সেটার যে নামকরণটা কে করেছেন আমরা একটু দেখে নিই। মাইটোসিস কোষ বিভাজন নাম দেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তাহলে আমরা এই জিনিসটা একটু তথ্যটা ভালো করে বুঝে নিই। ওয়াল্টার ফ্লেমিং মনে রাখতে হবে হলো ওয়াল্টার ফ্লেমিং আমাদের কি করেন, মাইটোসিস নাম দেন, মাইটোসিস নাম দেন। তাহলে বলো, আমরা যদি বলি মাইটোসিস এই নামটা দিয়েছেন কোন বিজ্ঞানী? ওয়াল্টার ফ্লেমিং। তারপরে আমাদের মনে রাখতে হবে হলো মাইটোসিস পর্যবেক্ষণ করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী স্লাইডার। ঠিক আছে, আমাদের মাইটোসিস পর্যবেক্ষণ বিজ্ঞানী স্লাইডার। তাহলে আমাদের মাইটোসিস নাম দেন ওয়াল্টার ফ্লেমিং এবং মাইটোসিস পর্যবেক্ষণ বিজ্ঞানী স্লাইডার, এই কথাটা আমরা মনে রাখবো। তারপরে আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দুইটা বিষয়বস্তু আছে। একটি হলো ক্যারিওকাইনেসিস, তাহলে মাইটোসিস এর মধ্যে আছে দুইটা বিষয়বস্তু, একটি হলো ক্যারিওকাইনেসিস, আরেকটা কি বলতো সাইটোকাইনেসিস। তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে দুইটা বিষয়বস্তু আছে, একটি হলো ক্যারিওকাইনেসিস আর একটি হলো সাইটোকাইনেসিস। তো এখন আমরা প্রথমে মনে রাখবো হলো ক্যারিওকাইনেসিস। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্যারিওকাইনেসিস কি, এখানে হবে বিভাজন। কার বিভাজন? কেন্দ্র। ক্যারিওকাইনেসিস মনে রাখতে হবে একটি কোষের কেন্দ্র হলো কি নিউক্লিয়াস। তাহলে কেন্দ্রের বিভাজন ক্যারিওকাইনেসিস। তাহলে কি কার বিভাজন? কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। তাহলে এই যে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের যে পর্যবেক্ষণ বিজ্ঞানী স্লাইখার কি করেন? পর্যবেক্ষণ করেন। তাহলে আমাদের মনে রাখতে হবে হলো যে ক্যারিওকাইনেসিস পর্যবেক্ষণ করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী স্লাইখার। তারপরে আমাদের কি আছে? আমাদের আছে সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসের ক্ষেত্রে মনে রাখতে হবে হলো বিভাজন আছে, এখানে বিভাজন। এই সাইটোকাইনেসিসের যে বিভাজন আছে তাহলে সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজম। তাহলে এই যে সাইটোপ্লাজমের বিভাজন তাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। বিজ্ঞানী হুইটম্যান কি করেন? পর্যবেক্ষণ করেন। ঠিক আছে, বিজ্ঞানী হুইটম্যান পর্যবেক্ষণ করেন। তাহলে আমাদের এখানে আমরা দেখলাম যে মাইটোসিস নাম দেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এবং মাইটোসিস পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী স্লাইডার। এবং এর দুইটা পর্যায় আছে, একটি ক্যারিওকাইনেসিস, একটি সাইটোকাইনেসিস। তাহলে এখানে ক্যারিওকাইনেসিস যে বিভাজন বা কেন্দ্রের বিভাজন এটা পর্যবেক্ষণ করেছে বিজ্ঞানী স্লাইখার, এবং সাইটোপ্লাজমের যে বিভাজন আছে সেটি পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানী হুইটম্যান। তাহলে মনে রাখবা সাইটোপ্লাজম, তাহলে আমাদের মনে রাখতে হবে সাইটোপ্লাজম, সাইটোকাইনেসিস। আবার ক্যারিওকাইনেসিস বিভাজন কি বলতো? এই যে কেন্দ্রের বিভাজন ক্যারিওকাইনেসিস। এইটা আমরা একটু সবাই মনে রাখার চেষ্টা করব। এখন মাইটোসিস যে কোষ বিভাজন আছে, এই কোষ বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমাদের মোটামুটি আমাদের সংজ্ঞা বলো বা আরও বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন যেটা করব মাইটোসিসের বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়ব।
কি পড়বো আমরা বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্য তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে তো এখানে আমরা 1 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটাকে বুঝো একটি ক্রোমোজোম ধরে নাও এখানে একটা ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর কি হবে বলতো বিভক্ত হবে বিভক্ত হলে একটি ক্রোমোজোম থেকে তৈরি হবে কি বলতো দুইটি ক্রোমাটিড তাহলে একটি ক্রোমোজোম থেকে তৈরি হবে দুইটি ক্রোমাটিড তাহলে আমরা একটু দেখে নিই এখানে কি হবে 1 নম্বর বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে একটি ক্রোমোজোমের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর তাহলে একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত করার ফলে কি হবে দুইটি ক্রোমাটিড তৈরি হবে ক্রোমাটিড তৈরি হয় তাহলে আমাদের কি হবে এখানে মনে রাখতে হবে যে এই পর্যায়ে একটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হওয়ার ফলে দুইটি ক্রোমাটিড তৈরি হয় এইটা আমরা 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে মনে রাখবো তারপরে আমরা মনে রাখবো যে এই প্রক্রিয়া আমাদের আরো বৈশিষ্ট্য আছে যেমন ধরে নাও এই প্রক্রিয়া একটি কোষ থেকে কয়টা কোষ তৈরি হয় এই প্রক্রিয়ায় একটি কোষ থেকে কি হবে দুইটি কোষ সৃষ্টি হয় হ্যাঁ তাহলে আমরা একটা কোষ থেকে কত কোষ সৃষ্টি হবে দুইটি কোষ সৃষ্টি হবে এই প্রক্রিয়ায় তারপরে আমরা মনে রাখতে পারি যে এই কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের একটা বৈশিষ্ট্য আমরা যদি লিখে দিই প্রায় 3টা বৈশিষ্ট্য আমরা পারবো সেটা হলো দেখো যে আমরা যদি বলি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে কি হয় বলতো মাতৃকোষের কি হয় বলতো সমান হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে মাইটোসিসের ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে কি আছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে কি হয় সমান হয় এটা 1 নম্বর আমরা যদি বলি ওই 3টার মধ্যে তারপর আমরা বলতে পারি অপত্য কোষের গুণাগুণ আছে অপত্য কোষের গুণাগুণ মাতৃকোষের কি হয় সমান হয় এটা আমরা মনে রাখবো তারপরে আমরা 5 নম্বরে মনে রাখতে পারি যে অপত্য কোষের আয়তন আছে অপত্য কোষের আয়তন কি হবে বলতো মাতৃকোষের সমান হয় ঠিক আছে তাহলে আমাদের এখানে এই যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখব ক্রোমোজোম সংখ্যা সমান গুণাগুণ সমান আয়তন সমান এগুলো একটু সমান থাকবে ঠিক আছে তাহলে এখন আমাদের এই যে আমাদের কি আছে এই 5টা বৈশিষ্ট্য আমরা পড়লাম তারপরে আমরা দেখতে পাই যে এই কোষ বিভাজন হ্যাপ্লয়েড জীব হোক ডিপ্লয়েড জীব হোক ও পলিপ্লয়েড জীব হোক যে কোনো জীবের ক্ষেত্রে কি হতে পারে এই মাইটোসিস কোষ বিভাজন হতে পারে তাহলে আমাদের মনে রাখতে হবে হ্যাপ্লয়েড তারপরে কি আছে বলতো ডিপ্লয়েড ও পলিপ্লয়েড ঠিক আছে পলিপ্লয়েড তাহলে আমাদের আছে কি বলতো আমাদের মনে রাখতে হবে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ও পলিপ্লয়েড জীবে এই কোষ বিভাজন ঘটে ঠিক আছে এই কোষ বিভাজন ঘটে তাহলে আমরা জীবটা যেমন দেখতে পাই না কেন সেখানে আমাদের কোষ বিভাজন হবে কি মাইটোসিস হ্যাপ্লয়েড হোক ডিপ্লয়েড হোক ও পলিপ্লয়েড জীব হোক তারপরে আমরা মনে রাখবো জীব এককোষী হোক বহুকোষী হোক সব ক্ষেত্রে আমাদের কি হয় বলতো
মাইটোসিস হয়, তাই না? তাহলে আমরা একটু আরেকটা বৈশিষ্ট্য দেখে নিই। আমাদের মনে রাখতে হবে যে এককোষী ও বহুকোষী, ঠিক আছে? এককোষী ও বহুকোষী, এককোষী ও বহুকোষী জীবে কি ঘটে বলতো? মানে এই কোষ বিভাজন ঘটে, জাস্ট মনে রাখবো আমরা, ঠিক আছে? তারপরে আমরা আরো বলতে পারি যে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি যন্ত্র তৈরি হয়। তাহলে কি যন্ত্র তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে কি হয়? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, যেটা অন্য কোষ বিভাজনে হয় না। তারপরে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে, এই জিনিসগুলো মনে রাখবো। হ্যাঁ, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের কি ঘটে বলতো? বিলুপ্তি ঘটে। এই ধরনের জিনিসগুলো আমরা এই মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই, ঠিক আছে? তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু ভালোভাবে মনে রাখবো। তো এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা যেটা আছে সেটা পড়তে পারি। তো মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা আমরা বলতে পারি যে প্রক্রিয়া এই জিনিসগুলো হয় তাকে বলা হয় মাইটোসিস, এমনটাও বলতে পারি, ঠিক আছে? তো আমরা দেখে নিই, একটু সাজিয়ে যদি বলি মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। তাহলে আমরা প্রথমে হেডিং দিয়ে দিই মাইটোসিস, ঠিক আছে? তাহলে আমরা কি পড়বো হলো মাইটোসিস। তাহলে আমাদের কি পড়তে হবে? মাইটোসিস পড়তে হবে। ওকে, তো এখন দেখো প্রথমে আমরা বলবো যে প্রক্রিয়ায় আমাদের বুঝতে হবে যে প্রক্রিয়ায় একটি সজীব মাতৃকোষের ক্রোমোজোম ও সাইটোপ্লাজম ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে যে প্রক্রিয়ায় একটি সজীব মাতৃকোষের ক্রোমোজোম ও সাইটোপ্লাজম একবার বিভক্ত হয়ে ক্রোমোজোম সাইটোপ্লাজমে একবার বিভক্ত হয়ে কি হয় দেখো? বিভক্ত হয়ে একটি কোষ থেকে মনে রাখতে হবে দুইটি কোষ সৃষ্টি হয়। কয়টি কোষ? দুইটি কোষ সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে প্রক্রিয়ায় কি হলো বলতো? একটি সজীব মাতৃকোষের ক্রোমোজোম ও সাইটোপ্লাজম একবার বিভক্ত হয়ে একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হয়? দুইটি কোষ তৈরি হয়। তো মনে রাখবো আমরা এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আমাদের মনে রাখতে হবে যে ক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে? গুণা ক্রোমোজোম সংখ্যা আছে, তারপর আছে গুণাগুণ, তারপর আছে কি বলতো? আয়তন। গুণাগুণ ও আয়তন কি হবে? মাতৃকোষের কি হয় বলতো? সমান হয়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে কোষ বিভাজন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম একটি সজীব মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভক্ত হয়ে একটি কোষ থেকে কটা কোষ তৈরি হয়? দুটি কোষ তৈরি হয়। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আছে, তারপর আছে গুণাগুণ ও আয়তন মাতৃকোষে কি বলতো? সমান হয়। হ্যাঁ, তাকে কি বলে বলতো? তাকে মাইটোসিস বলে, ঠিক আছে? মাইটোসিস বলে। এই কথাগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে মাইটোসিস কোষ বিভাজনের আমাদের সংজ্ঞাটা মোটামুটি শেষ। তো এখন আমরা কিভাবে বুঝবো যে মাইটোসিস এটা? তাহলে আমার দেখতে হবে যে ধরে নাও এটা একটা কোষ, তারপরে আমাদের যদি বলি
যে দেখো এখানে আমাদের আছে যে এটা একটা কোষ, আবার এটি একটা কোষ, আবার মনে করো যে এটি একটা কোষ। তাহলে এখানে এখানে একটা কোষ থেকে কটা কোষ তৈরি হলো? দুইটা কোষ তৈরি হলো, ঠিক আছে। তো এখানে এই কোষটাও টুইন, এই কোষটা টুইন, এই কোষটাও টুইন, তাহলে সকল কোষে টুইন আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে কি আছে বলতো? মাইটোসিস আছে। অথবা ধরে নাও এটা এটা আছে এন, আবার এটাও কি বলতো এন, আবার মনে করো এটাও কি এন, মানে এক কথা সবগুলো কি আছে? সমান আছে। তাহলে এমন যদি হয় তাহলে সেটার নাম হবে কি বলতো? মাইটোসিস। এখন আমরা যদি দেখতে পাই যে না একটা কোষ থেকে টুয়েন হয়েছে, এখানে আমাদের আরও একটা কোষ তৈরি হয়ে গেছে, তাহলে এটাকে আমরা মাইটোসিস বললেও এটি নিয়ন্ত্রিত মাইটোসিস নয়, এটি হলো কি বলতো? অনিয়ন্ত্রিত মাইটোসিস, ঠিক আছে। এই কথাগুলো আমরা একটু মনে রাখবো, ওকে। তাহলে আমাদের এই কোষ বিভাজনের যে বিষয়গুলো আছে মাইটোসিস, আমরা সংজ্ঞা দেখলাম এবং বেসিক জিনিসগুলো দেখে দিলাম, ঠিক আছে।